শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আওয়ামী লীগ সরকারের পতনের এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাসে নানা সংকট আর জটিলতার সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড যেমন শেষ বলছেন অনেকেই, ঠিক তেমনি আরও বলা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সংস্কারের ইস্যুতে সকলের ঐক্যবদ্ধ হতে পারাটা। সেটির উপরে নির্ভর করবে আগামী মাসগুলোর অগ্রগতি। নির্বাচনের দিন তারিখ কিংবা সংস্কারের মাত্রা কি হবে, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্বাচন এবং সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠারও কোনো বিকল্প নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে পথে বাংলাদেশ। আলোচনার জন্য স্টুডিওতে আমার সাথে যুক্ত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র সালেউদ্দিন সিফাত, এবং রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং অনলাইনে যুক্ত রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। আপনাদের তিনজনকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এই সময় আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সালমান সিদ্দিকী, আপনাকে দিয়েই আমরা শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের ৬ মাস হচ্ছে আজকে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তী সরকারকে আপনি কতটুকু সফল বলবেন? 10-এর মধ্যে কত নাম্বার দিবেন আপনি, যদি বলা হয় আপনাকে? শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে। আচ্ছা, প্রথমত মার্কিংটা একটু পরে করি। মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সারা দেশের মানুষ এটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়েছে। প্রায় ২,০০০ মানুষ সেখানে জীবন দিয়েছে, প্রায় ২৫,০০০-এর অধিক মানুষ সেখানে বিভিন্নভাবে আহত হয়েছে। তো এই যে বড় লড়াইয়ের মধ্য দিয়ে যে গভর্নমেন্টটা এলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা। শুধু দীর্ঘ ১৬ বছরের হাসিনা সরকারের দুঃশাসন নয়, ৭১ পরবর্তী সময়ে এ পর্যন্ত যে শোষণ, অত্যাচার, জুলুম, নিপীড়ন, অনেক কিছুর একটা পাহাড় পুরো দেশের উপরে, কাঁধের জাতির উপরে চেপে বসেছিল। তো ফলে অনেক রকম একটা প্রত্যাশা আমাদের। কিন্তু প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা একটা নৈতিক ভিত্তির উপর যদি দাঁড় করাতে চাই, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গণহত্যার বিচার। কিন্তু আমরা যদি দেখি জনগণের মধ্যে এই আশঙ্কাটা তৈরি হচ্ছে যে আদৌ কি গণহত্যার বিচার হবে, কারণ এটা বিচারের জন্য যেই উপযুক্ত তৎপরতা সেটা কিন্তু আমরা খুব ভালো দেখছি না। বা গতকালও যদি আমরা দেখি, শাহবাগে কিন্তু যারা আহত তাদের পরিবাররা সেখানে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, তাদের চিকিৎসা হচ্ছে না, পুনর্বাসন হচ্ছে না। তো এই বিষয়গুলো তো খুবই জরুরি ছিল। বা এখন আমি যদি সংস্কারের ভাবনার কথা বলি, ৬টা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কার গত ১৬ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেমন ধ্বংস হয়েছে, শিক্ষা ক্ষেত্রে ক্ষতিটা সবচেয়ে মারাত্মক হয়েছে। কিন্তু আমি যদি খেয়াল করে দেখি, আমরা যদি খেয়াল করে দেখি, দেখবো যে শিক্ষা সংস্কার কমিশনটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। ফলে আমার কাছে মনে হয়, বা ধরুন বিভিন্ন মাজার, মন্দির, মসজিদ, বা এক ধর্মের এক অংশ অন্য অংশের অন্য বিশ্বাসী অন্য অংশকে আঘাত করছে, মেরে পর্যন্ত ফেলছে। প্রায় এ পর্যন্ত ৯০টার মতো মাজারে হামলা হয়েছে। তাহলে আমি যদি দেখি, বা একের পর এক মব উস্কে যাচ্ছে এবং উস্কে দেয়া হচ্ছে, এবং সেখানে গভর্নমেন্টের সাথে যারা যুক্ত, যারা দায়িত্ব পালন করছে, অনেকগুলো ক্ষেত্রে এই মব গুলোকে উস্কে দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা পালন করছেন। তাহলে মব যদি উস্কে যায়, আমরা এটা জানি যে যেখানে মব জাস্টিসের মধ্য দিয়ে ন্যায় বিচারটা নিশ্চিত হয় না, এটা একটা নতুন করে একটা অন্যায়, নতুন করে অন্যায়ের জন্ম দেয়। ফলে আমরা মনে করি যে একের পর এক যে মব জাস্টিসের নামে যে একটা অন্যায় চলছে, সেটা সরকারকে বন্ধ করতে হবে। এবং আমরা দেখেছি যে এই গভর্নমেন্ট ক্ষমতা নেয়ার পরে যে সংস্কার, যেই ভাবনাটা, যেটা ভীষণ জরুরি ছিল, সংস্কার এবং নির্বাচনটা কোনোভাবে সাংঘর্ষিক না। আমরা বলতে চাই সংস্কারটা সুনিশ্চিত করে নির্বাচনটা দিতে হবে। তার মানে আবার এইরকম নয় যে ৩ মাসের মধ্যে, ২ মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে, বিষয়টা এমনও নয়। আবার বিষয়টা এমনও নয় যে সংস্কারের কথা বলে বছরের পর বছর আমরা চলতে থাকবো, কবে সংস্কার হবে তারপরে পুরো নির্বাচনটা হবে, এই বিষয়টা না। এই জায়গাটা যদি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি শিক্ষা সংস্কার কমিশনের কথা বলছিলেন, এবং এটা আপনারা শুরু থেকেই বলছিলেন, এখনো পর্যন্ত সেটি প্রতিষ্ঠিত হয়নি, এটিও আপনি এখন বলছেন। এটার আপডেট আসলে কতখানি? এটা কি মানে আপনাদেরকে কোনো কিছু জানানো হয়েছে? না, শিক্ষা সংস্কার কমিশনে এখন পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি সুনির্দিষ্ট। কিন্তু এটা কিন্তু আমরা বলেই যাচ্ছি। আপনি যদি বিগত সময়গুলোতে দেখেন, প্রশ্নপত্র ফাঁস, শতভাগ পাশ করিয়ে দেয়া, এবং সেখানে আপনার যে জাতীয় শিক্ষাক্রম ২১ যেটা হয়েছিল, তার মধ্য দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান শূন্য করার এক ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা ছিল।
জি, আপনারা আরো বলেছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ না হোক, ডাকসু নির্বাচন নিয়েও আপনারা কথা বলেছেন। একদম বলেছি, আমরা বলেছি। এটাও আমরা দেখেছি যে ধরুন ডাকসু নির্বাচন নিয়ে একটা আলোচনা চলছে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, যেটা খুবই জরুরি ব্যাপার। কিন্তু আমরা জানি যে ছাত্র সংসদ নির্বাচনটা আমরা অবশ্যই চাই, প্রায় 90 পরবর্তী সময় ছাত্র সংসদ নির্বাচন গুলো কিন্তু হয়নি, বলে আমরা নির্বাচনটা চাই। কিন্তু আমরা 19 সালের যে নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেই নির্বাচনটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো কিন্তু সেই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হয়নি, সেখানে একটা প্রহসনের নির্বাচন হয়েছিল। ফলে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেই নির্বাচনটা অবিলম্বে হোক, কিন্তু সেখানকার যে গঠনতন্ত্র সেটাকে আপনার সংস্কার করা হোক, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসা হোক, তাদের মতামতটা নেওয়া হোক, তার ভিত্তিতে অবিলম্বে ডাকসু নির্বাচন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই নির্বাচনটা দেওয়া হোক। এবং এর সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেটা গণতন্ত্রের উপর খুব বড় আঘাত বলে আমি মনে করি, সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব ক্রিয়েট করে সেখানে কিন্তু ছাত্র যে রাজনীতি সেটাকে বন্ধ করে দেয়। এবং আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি বেগম, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে কথাটা বলতে চাই, জুলাই আগস্ট অভ্যুত্থানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার মধ্যে যেমন বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, ছাত্ররাও কিন্তু কাঁধে কাঁধ মিলে আমরা লড়েছি বলে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার যে পতন এবং পরবর্তী তার যে পলায়ন, সেটা কিন্তু সম্ভব হয়েছে। ফলে আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এবং সামনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাষ্ট্রের অভ্যন্তরে নতুন করে যেন ফ্যাসিবাদ না জন্মায়, স্বৈরতান্ত্রিক কাঠামো যেন নতুন করে গড়ে না ওঠে, তার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশটা খুবই জরুরি। ফলে আমরা পুরোনো দিনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র রাজনীতির নামে, সেটা আমরা চাই না, কিন্তু কোনোভাবেই ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত অতীতে আমরা এরশাদ সরকারের সময় দেখেছি, আমরা ব্রিটিশ সরকারের সময় দেখেছি, এখনো আপনারা চান না কোনোভাবেই ছাত্র রাজনীতি বন্ধ হোক? সেদিকে আমরা এই উত্তরটা পেয়েছি, আপনার কাছে আবারও আসবো, আমরা আপনার কাছে আবারও আসবো। নাসির উদ্দিন, আপনাকে এবার একটু আপনার কাছে একই প্রশ্ন জানতে চাই। 6 মাস পূর্ণ হচ্ছে আজকে ইন্টারিম গভর্নমেন্টের। আপনাকে যদি বলা হয় যে আপনি কতখানি সফল আসলে তারা, এবং নাম্বারিং তো সিদ্দিকী দিতে চাননি, আপনি কি কোনো নাম্বার দিবেন কিনা সেটি আপনার কাছে? আমরা মনে করছি যে নাম্বারিং বা সরকার কিরকম সফল হচ্ছে অথবা ব্যর্থ হচ্ছে এটি জনগণ নির্ধারণ করবে। কিন্তু গণ অভ্যুত্থানের অংশগ্রহণ ছাত্র সংগঠনের হিসাবে বা আমি ছাত্রদলের কর্মী হিসাবে আমার কাছে যেটি সব থেকে বেশি মনে হচ্ছে যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের তালিকা একটি আমরা প্রাথমিক তালিকা দেখেছি, সেটির পূর্ণাঙ্গ তালিকা আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি। অথবা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যে ক্ষতিপূরণের যে ব্যবস্থা, অথবা প্রতিটি শহীদ পরিবারের প্রতি যে রাষ্ট্রীয়ভাবে যে সহমর্মিতা জ্ঞাপন করা, সেটি আমরা এখনো পর্যন্ত খুব একটি লক্ষ্য করিনি। এবং একই সাথে আমরা যেটি মনে করছি, জুলাই এবং আগস্টে যারা 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, এর বাহিরে যেটি সালমান সিদ্দিকী বলেছেন, চাই 25,000-এরও বেশি ছাত্র জনতা যারা আহত হয়েছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অসংখ্য ছাত্র জনতা এখনো পর্যন্ত হসপিটালে রয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এ পর্যন্ত তারা 13 বার রাস্তা অবরোধ করেছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক। গণ অভ্যুত্থানের স্পিডের সাথে এটি সরাসরি সাংঘর্ষিক। আপনাদের কাছে কি মনে হয় এটি কেন হচ্ছে না? মানে এই জায়গাটার বাধাটা কোথায়? কেন হচ্ছে না তাদের সুচিকিৎসা, বা তালিকাটাও এখনো পর্যন্ত কেন গভর্নমেন্ট করতে পারলো না? এটি আমাদের যেটি মনে হচ্ছে, সরকার গঠিত হওয়ার পর থেকে সরকারের যে কনসেন্ট্রেশনটা যে জায়গায় দেওয়ার দরকার ছিল, যে বিষয়গুলোতে, বিশেষ করে শহীদদের তালিকা, শহীদদের পরিবারের সাথে সরকারের সহমর্মিতা জ্ঞাপন, অথবা যারা আহত হয়েছেন, বিশেষ করে এই গণ অভ্যুত্থানে প্রায় 4000-এরও বেশি ছাত্র জনতা যাদের এক চোখ অথবা 2 চোখ, যারা সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন। এটি খুবই পৃথিবীর ইতিহাসে এটি এরকম দৃষ্টান্ত খুবই কম রয়েছে। 4000 মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা সরকার নিশ্চিত করতে পারেনি। এবং যারা পুঙ্গত্ব বরণ করেছেন, আপনি জানেন, তাদেরকে দীর্ঘমেয়াদী যে পুনর্বাসনের যে ব্যবস্থা সরকারিভাবে, সেটি কোনোভাবে হয়নি। আপনি বলেছেন যে কেন হয়নি, সেটি আমরা বলছি সরকারের যে কনসেন্ট্রেশন দেওয়ার দরকার ছিল যেসব জায়গায়, সরকার সেই কনসেন্ট্রেশনের জায়গা থেকে ধীরে ধীরে, আমরা তো মনে হচ্ছে প্রথম 1-2 মাসের পর থেকে ধীরে ধীরে সরকার অনেক দূর সরে যাচ্ছে। সরকার মনে হচ্ছে
এখন যেটি মনে হচ্ছে যে একটি রাজনৈতিক দল গঠন করার জন্য সরকারের যারা অংশীদার রয়েছে সেই অংশীদার কিভাবে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে, সরকার সে রাজনৈতিক দলকে কিভাবে সহযোগিতা করতে পারে, এসব বিষয়ে অনেক বেশি মনোযোগ, অথবা সংস্কারের বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো সংস্কারের পলিসি যেভাবে নির্ধারণ করেছে, সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেরকম করে সংস্কার পলিসি বলছে, সরকার মনে করছে বিএনপির সাথে বা আমাদের দলের সাথে এই সংস্কার পলিসির একটি কন্ট্রাডিক্টরি জায়গা তৈরি করেছে, সরকার এটি মনে করছে। সুতরাং আমরা মনে করছি যে এই যে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের যেগুলো খুব স্পর্শকাতর বিষয়, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত শীর্ষ কোনো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে পারেনি, শুধুমাত্র একটি সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে নিষিদ্ধ করেছে। আপনি জানেন যে 2-1 সন্ত্রাসী যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাত্র জনতাই ধরে পুলিশের সোপাদ্য করেছে। এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কোনভাবে হবে বা তারা নিষিদ্ধ হলে কোন প্রক্রিয়ায় হবে সে বিষয়ে খুব একটা আলাপ আলোচনা আমরা দেখছি না। সুতরাং আমাদের মনে হচ্ছে মার্কিংয়ের বিষয় সেটি জনগণ যেরকম নির্ধারণ করবে, তেমনি 6 মাস অতিবাহিত হওয়ার আজকে এখানে দাঁড়িয়ে আমরা যেটি মনে করছি, সরকার যেই পদক্ষেপগুলো অতি দ্রুত নেওয়া উচিত ছিল বা প্রাথমিক পর্যায়ে নেওয়া উচিত ছিল, বিশেষ করে মোটা দাগে যদি বলি ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার, বিচারের দাবি, আওয়ামী লীগের বিষয়ে জনগণের মতামত কি প্রক্রিয়ায় তাদেরকে বিচার অথবা অন্য কোনো প্রক্রিয়া কি হওয়া উচিত সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ, এবং বিশেষ করে শহীদদের তালিকা, শহীদদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং যারা পুঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে দীর্ঘমেয়াদী কিভাবে পুনর্বাসন করা যায় এবং যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের কিভাবে সহায়তা করবে সরকার, এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের সুস্পষ্ট কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করিনি। সাথে আমরা জুলাই ফাউন্ডেশন নামে যে একটি ফাউন্ডেশন করা হয়েছিল, সেই ফাউন্ডেশনের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের জনাব সার্জিজ আলম, তিনি কেন 5 মাস অতিবাহিত হয়ে ব্যর্থতার দায়ে তিনি কি কারণে পদত্যাগ করলেন অথবা 5 মাসে তিনি কিরকম দায়িত্ব পালন করলেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। সরকারের পক্ষ থেকে কোনো তালিকা করা হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু একটা তালিকা তৈরি করেছে, বিশেষ করে আপনাদেরও একটা তালিকা তৈরি করেছেন আপনারা, এবং এছাড়াও আরও বেশ কিছু ছাত্র সংগঠন গত 2-3 দিন আগেও গণমাধ্যমে এসেছে, ছাত্র শিবির সম্ভবত একটি বই প্রকাশ করেছে, তারা তালিকা, প্রাথমিক একটা তালিকা তারা করছেন, এবং যদ্দূর গণমাধ্যমে আমরা দেখলাম যে এটি খণ্ড খণ্ড করে তারা বিভিন্নভাবে তারা পাবলিশ করবে। তো গভর্নমেন্ট পারেনি, একটি ছাত্র সংগঠন এটি করে ফেলছে, আপনারা করছেন, এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তারাও এক ধরনের একটা তালিকা করার প্রক্রিয়া রয়েছেন, এবং বিএনপি কিন্তু বরাবরই বলছে যে নির্বাচনমুখী জরুরি সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের আয়োজন করাই বর্তমান সরকারের প্রধানতম ম্যান্ডেট। এবং আজকেও বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতিতে বলা হয়েছে জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে সরকার অন্যান্য কাজে অধিক মনোযোগী হচ্ছে। তো জন আকাঙ্ক্ষা আসলে কিভাবে এই বর্তমান সরকার উপেক্ষা করছে? না, সেটি তো আমরা আমার পূর্বে বলেছি, জন আকাঙ্ক্ষা যেগুলো প্রাইমারি বেসিসে করা উচিত ছিল সরকারের, এটি শুধু বিএনপির ব্যাখ্যা নয়, বরং এখানে সালমান সিদ্দিকী উনি নিজেও বলেছেন, আমার সহযোদ্ধা আলোচক উনিও মনে করবেন, বাংলাদেশের সব জনগণ মনে করবে যে 24-এর যে গণ অভ্যুত্থান যে সকল স্ট্রাকচার উপর দাঁড়িয়ে হয়েছে, বিশেষ করে আমরা যদি বলি 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচনের বাংলাদেশের মানুষ তার মতামত দিতে পারেনি, বাংলাদেশের তরুণরা সংক্ষুব্ধ ছিল, তরুণদের মতামত উপেক্ষিত করা হয়েছে, তরুণদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের তরুণরা, ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সুতরাং যে স্ট্রাকচারে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান হয়েছে সেই স্ট্রাকচারের দিকে সরকারের মনোযোগ আমাদের কম মনে হচ্ছে, সেটি আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। এর বাইরে আমরা যে সকল সমস্যাগুলো শুরুতে বলেছি সেগুলোর বিষয়ে তো সরকারের মনোযোগ অনেক বেশি কম রয়েছে বলে আমাদের মনে হয়েছে, বরং সরকার একটি দীর্ঘমেয়াদী সময়ে সরকার সংস্কারের পরিকল্পনা করছে। সংস্কারের বিষয়ে আমরা তো ইতিবাচক, কিন্তু সরকার মনে করছে যে সংস্কার প্রক্রিয়াটা অত্যাধিক দীর্ঘ সময় ধরে করে নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার এক ধরনের প্রাইমারি পদক্ষেপ আমরা সরকারের কাছে দেখছি, বরং যেই প্রক্রিয়াগুলো অনেক বেশি দ্রুত করা উচিত ছিল সেগুলোর বিষয়ে সরকারের এক ধরনের কম মনোযোগী, সেটি আমরা খালি চোখে দেখছি। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন, আপনার কাছে আবারও আসবো। সালেউদ্দিন সিফাত, আপনার কাছে একটু আসতে চাই, আপনিও কি বিএনপি যে আজকের যে বক্তব্য দিলেন এবং এর আগেও যে সংবাদ সম্মেলনে তারা বক্তব্য দিয়েছেন, আপনি কি একমত কিনা? নাসিরউদ্দিন নাসির যে কথাগুলো বলেছেন তার সাথে একমত কিনা? পাশাপাশি তিনি বলছিলেন যে সরকার এক প্রকার অমনোযোগী, আপনি কি তাই মনে করেন কিনা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে? আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস খুব ভালোভাবে ডিফাইন প্লাস হচ্ছে ডিস্টিংগুইশ করা প্রয়োজন, দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে রাষ্ট্র আর একটা হচ্ছে সরকার। আমি এসে প্রথমেই এই বিষয়টা একটু ফোকাস করতে চাই।
আমরা যখন ৩রা এই আগস্টে ডাক দিলাম যে ফ্যাসিবাদের বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর মানে আসলে কেবলমাত্র আমরা হাসিনা হটানোর কথা বলি নাই। আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এই পুরো রাষ্ট্রীয় কাঠামোর মাঝে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে আসলে গণতান্ত্রিক হতে দিচ্ছে না, মোর ডেমোক্রেটিক হতে দিচ্ছে না। তাহলে সেগুলো আগে কি, সেগুলোকে আইডেন্টিফাই করা উচিত। আপনার ধরেন গতকালই বোধহয় আসিফ নজরুল স্যার বলেছেন যে সরকারের মধ্যে প্রায় ৮০% যে পুলিশরা আছেন তারা কিন্তু কাজ করছেন না এবং তারা ছাত্রলীগের হয়ে কাজ করছেন বা ছাত্রলীগের অন্তরে তাদের ছাত্রলীগ, এই ধরনের একটা কথা কিছুক্ষণ আগেও আমি দেখেছি। তো আপনি যখন বিচার ব্যবস্থার কথা বলবেন কিংবা আইনের কথা বলবেন, আপনার স্টেটের যিনি ল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যখন এই বেহাল অবস্থার কথা বলেন, দুর্দশার কথা বলেন, তাহলে এইটা আসলে সাধারণ মানুষ কোথায় স্রেফ সরকার, মানে স্রেফ সরকারের ইস্যু না, এটা রাষ্ট্রীয় কাঠামোতে ফ্যাসিজম। তো আসলে দেখেন, স্বৈরাচার এবং ফ্যাসিজমের মধ্যে পার্থক্য আছে। ফ্যাসিজম হচ্ছে একটা টোটালিটারিয়ান সিস্টেম যেখানে একদম পুলিশ ব্যবস্থা থেকে আইন ব্যবস্থা, সংসদ, ইভেন কালচারে পর্যন্ত আপনার এই ফ্যাসিবাদের যত প্রেতাত্মা আছে, সালমান ভাই এগ্রি করবেন, সব জায়গায় কিন্তু তারা তাদের বিস্তারটা ঘটায়। ফলে যেটা হয় যে একটা জাস্ট আপনার যদি রেজিম চেঞ্জ হয় তাহলে যে এই সকল অ্যাক্টররা চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্রীয় কাঠামো যেটা সেটা কিন্তু এখনো পরিবর্তন হয় নাই। আবার আপনি যদি আমলাদের কথা বলেন, যেমন নাসির ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কথা, আমি যতটুকু জানি যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জাস্ট ফান্ডটা ডিসবার্স করে এবং তালিকা যেটা আসে, তালিকা করা হচ্ছে প্রত্যেকটা জেলার ডিসি, প্রত্যেকটা উপজেলায় যে ইউনোরা আছে সেখানে একটা আলাদা কমিটি আছে, ওনারা কিন্তু কাজটা করেন। এখন আপনি যদি আমলাদের কাছ থেকে, সরকারের আমলাদের কাছ থেকে, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যদি এক ধরনের অসহযোগিতা পান তাহলে আপনি কিন্তু আসলে তালিকাটা ওভাবে প্রণয়ন করতে পারবেন না। আমি অ্যাপ্রিসিয়েট ছাত্রদল যে তালিকা প্রণয়ন করেছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা তালিকা আসছে, ইভেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও কিন্তু একটা তালিকা প্রণয়ন করেছে এবং তারা গণ অভ্যুত্থান বিষয়ক এই শহীদ এবং আহতদেরকে পুনর্বাসন বিষয়ক একটা আলাদা সেলই গঠন করেছে। আমরাও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরাও সেল গঠন করেছি, শহীদ এবং আহতদেরকে কিভাবে আমরা পুনর্বাসনের দিকে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আমরা সেল গঠন করেছি। ফলে যেই কাজগুলো ছাত্ররা করতে পারছে, যে কাজগুলো বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মগুলো, সিভিল অ্যান্ড পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো করতে পারছে, সেগুলো কেন সরকার করতে পারছে না বা সরকার করতে গড়িমসিটা কেন? তার কারণ এখানে সদিচ্ছার এই জায়গাটা আমি অভাব দেখি না, কারণ এখানে তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে। এছাড়াও যাদেরকে আমরা চিনি, যেমন ডক্টর আসিফ নজরুল বলছিলেন যে তলে তলে তারা ছাত্রলীগের, আওয়ামী লীগের কাজ করছে। এটা দুটো জিনিস আমি কিন্তু বারবার বলছি, একটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, এখানে সরকার হিসেবে যারা আছেন, আর আরেকটা হচ্ছেন এই রাষ্ট্রীয় কাঠামো, যেটা যে রাষ্ট্র কাঠামো নিজেই হচ্ছে ডেমোক্রেটিক না। এতদিন ফ্যাসিজমের কারণে যার ভেতর বিভিন্ন রকম ভাবে ওই গোপালী পুলিশ বলে অনেকে, এভাবে অনেকে আসছে, অনেক জায়গায় ধরেন আমলাদের মধ্যে কিন্তু একটা ইনফিলট্রেশন ঘটছে। এখন তারা যদি ঠিকভাবে কাজবাজ না করে, ইন দ্যাট কেস আসলে সরকারটাও কিন্তু ব্যর্থতার দিকে যাবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি বিভিন্ন রাজনৈতিক দল যে বারবার বলেন যে এটা অভ্যুত্থানের সরকার, আমাদেরকে এটাকে সহায়তা করে যেতে হবে। আর আরেকটা জিনিস যেটা নাসির ভাইয়ের বক্তব্য থেকে এসেছে যে সরকারের সাথে কি নতুন রাজনৈতিক দলের কোনো পৃষ্ঠপোষকতা সম্পর্ক আছে কিনা, তা আমি শ্রদ্ধার সাথে ওনার সাথে দ্বিমত করতে চাই যে সরকারের সাথে আসলে নতুন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতার কোনো সম্পর্ক নাই। কারণ আমরা বারবার বলছি যে সরকার একটা আলাদা ডিফারেন্ট এন্টিটি, আর ছাত্ররা নিজেদের উদ্যোগে নিজেদের সাংগঠনিক বিস্তারটা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটা জেলা উপজেলায় কেউ যদি রাজনীতি করতে চায় তাকে সরকার, দিস ইজ নট জাস্ট ট্রু ফর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা ফর এভরিওয়ান। গত 15 বছরে যতগুলো রাজনৈতিক দল, উদ্যোগ, মত, পথ রাজনৈতিকভাবে হাজির হতে পারে নাই, রাজনৈতিক জনপরিসরে হাজির হতে পারে নাই, তারা কিন্তু এখন সেটা পাচ্ছে। সো এই জায়গাটা তো আসলে গণ অভ্যুত্থানের একটা সরকারকে এনশিওর করতেই হবে। সেই জায়গা থেকে যদি বৈষম্য বিরোধী ছাত্রদল এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে যে তারা একটা পলিটিক্যাল প্রসেসের দিকে আগাবে, সে সরকার তো সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার নাই, সেটা করতে পারে। এখন আমি আরেকটু যদি বলতে চাই যে এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে আপনি সরকারের পক্ষ হয়ে বলা, এটা একটা ইস্যু, আরেকটা হচ্ছে আপনার নিজেকে ডিফারেন্ট এন্টিটি আকারে, ডিফারেন্ট এন্টিটি আকারে আপনি হাজির হচ্ছেন কিনা। এখন আমরা কিন্তু দেখতে পাই যে প্রত্যেকটা সংস্কারমূলক প্রস্তাবনায়, সংস্কার কমিশনে ছাত্রদের কিন্তু নতুন নতুন প্রস্তাবনা আছে, ছাত্রদের সরকারের চেয়ে ডিস্টিংক্ট প্রস্তাবনা আছে। ফলে এই ছাত্ররা গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু একটা ডিস্টিংক্ট পলিটিক্যাল এন্টিটি আকারে হাজির হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট। অনেক ধন্যবাদ। আমরা আবার আপনাদের কাছে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন।
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিরতির পর আরো একবার স্বাগত আপনাদেরকে। ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে, সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমার সাথে রয়েছেন সালেউদ্দিন সিফাত সহ মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি, রয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং অনলাইনে রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। আরো একবার স্বাগত। এবার একটু সমসাময়িক ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই। ধানমন্ডি 32 নম্বরের যে ঘটনাটা ঘটলো, বাসভবনের ভাঙচুরের ঘটনায়, এবং সাধারণ অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন, বলছেন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সংগঠন বলছে, কেউ কেউ বলছেন ঠিক হচ্ছে, কেউ কেউ বলছেন ঠিক হচ্ছে না। আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। না, প্রথমত যে বিষয়টা আমি বলতে চাই যে শেখ হাসিনার মানে যে ভারতে পালিয়ে গেলেন, গভর্নমেন্টের পক্ষ থেকে অত্যন্ত তৎপরতার সাথে তার যে প্রত্যর্পণটা দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাটা খুবই জরুরি ব্যাপার, এবং তার জন্য যে উদ্যোগ সেটা গভর্নমেন্টকে নিতে হবে। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, এবং সেই বক্তব্যগুলো তো কোনোভাবেই যুক্তিযুক্ত না এবং গ্রহণযোগ্য না। ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, সেটা কিন্তু এটার মধ্য দিয়ে আরো বিস্ফোরিত হচ্ছে এবং সেই ক্ষোভ বিক্ষোভটা বাড়ছে, এটা ঠিক। কিন্তু এর সঙ্গে যুক্ত করে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে এখন তো দেশে একটা গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার। ফলে দেশের অভ্যন্তরে যে কোনো কিছুই সেটা আপনি তো আইনগত প্রক্রিয়া হতে পারে। তাহলে আপনি যখন বিচারটা করবেন, আপনি সম্পদ জব্দ করতে পারেন, আপনি বিচার করতে পারেন, বা যারা ফ্যাসিস্টের দোসর যারা, তাদের সম্পত্তিগুলোকে আপনি সরকারি হেফাজতে নিয়ে যেতে পারেন। সবকিছু তো একটা আইনি প্রক্রিয়া করতে হবে। দেশে এই আইনি প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে তো ছিল না, যার বলে তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়েছি এবং এখন পর্যন্ত কিন্তু লড়ছি। এবং এই যে আমরা যে সংস্কার বলছি, সেই সংস্কারের মধ্যে কিন্তু আপনার বিচার ব্যবস্থারও সংস্কার আছে। দেশের মানুষের কিন্তু প্রচলিত যে আইন বিচার সেগুলোর প্রতি আস্থা নেই, তাহলে সেই আস্থাটা তো ফিরিয়ে আনতে হবে, এবং পিপলকেও এই জায়গাটাতে নিশ্চিত করতে হবে যে গভর্নমেন্ট দেশে অবস্থান করে এবং তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইন আদালতের মধ্য দিয়ে জনগণের যেই দাবি, জনগণের যেই অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা। সেই বিষয়টা কিন্তু সালমান সিদ্দিকী, আপনার কাছে কি তাই মনে হয় যে গত 6 মাসে, সিদ্দিকী একটু যদি এই জায়গাটা একটা পাল্টা প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে গত 6 মাসে সাধারণ মানুষ যে আইনের প্রক্রিয়াগুলো দেখছে, তাতে তারা এখনো পর্যন্ত সন্তুষ্ট হতে না পারার কারণেই এমনটি ঘটছে? আইনের নিশ্চয় পিপল তো মনে করছে যে আসলে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে আশ্বস্ত করতে পারেনি যে আইন এবং বিচার আদালত এর মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সেটা যদি নিশ্চিত করা যেত। বলছেন যে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা ভাঙা ঠিক হয়নি? না, প্রথমত আমি যে কথাটা বলতে চাই এটা হচ্ছে জনগণের বিক্ষুব্ধতা, এটা একটা বিক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা আমরা দেখেছি, সেটা তো জনতা করেছে। কিন্তু গভর্নমেন্টের দায়িত্বটা কি ছিল? গভর্নমেন্টের দায়িত্ব ছিল সেই বিষয়টাকে জনগণকে নিরস্ত করা এবং জনগণকে বুঝানো বা তার যে আইনি প্রক্রিয়া অন্তত থামানোর চেষ্টা করা। সেই বিষয়টা কিন্তু আমরা এখানে কোন রকম ভাবে দেখিনি। প্রথমত ব্যাপার আমি বলতে চাই, দেখুন, কোন রকম একটা বাসভবনে কিন্তু ফ্যাসিবাদ আটকে পড়ে নেই। মানে একটা বাসভবন ভাঙলেই বা সেটাকে না ভাঙলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি লড়ছেন বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে, ব্যাপারটা একদমই তা। প্রথমত এই কথাটা আমি বলতে চাই, যে কথাটা আমরা হাসিনা যাওয়ার আগে দীর্ঘদিন ধরে বলেছি, প্রতিটা ছাত্র সংগঠন, বিভিন্ন দলগুলো বলেছে হাসিনা চলে গেলেই ফ্যাসিবাদ চলে যাবে, এইরকম এক ধরনের ধারণা কিন্তু ছিল। সেখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি যে ফ্যাসিবাদ একটা সরকার যাওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ যায়নি, ফ্যাসিবাদ হচ্ছে একটা ব্যবস্থা। আপনি যদি দেখেন মুসোলিনি চলে গেছে, ফ্যাসিবাদ যায়নি, হিটলার চলে গেছে, ফ্যাসিবাদ যায়নি। ফলে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এই আলোচনাগুলো খুবই জরুরি। আমরা যদি সমস্যা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাহলে শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে থাকবো, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা কোন পথে হতে পারে, কিভাবে হতে পারে, সেই বিষয়টা আমরা সুনির্দিষ্ট করতে পারবো না। ফলে আমি বলতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টা যদি আপনি দেখেন, তাহলে যে পুঁজিবাদী যে দেশগুলো, উন্নত বলে অনুন্নত বলে, ফ্যাসিবাদ একটা কিন্তু বৈশিষ্ট্য হিসেবে কিন্তু সেখানে থাকছে। এবং আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি যে গত যে কয়েক বছরে বা 71 পরবর্তী সময় এখানকার বড় বড় যে পুঁজিপতি গোষ্ঠী, তাদের স্বার্থকে রক্ষা করার জন্য এখানকার আইন আদালত বিচার ব্যবস্থা আমলাতন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু ঢেলে সাজানো হয়েছে। ফলে এখানে একটা গভর্নমেন্ট চলে গেছে, কিন্তু এই যে একচেটিয়া পুঁজিপতি যে গোষ্ঠী, তাদের স্বার্থ রক্ষাকারী যে রাষ্ট্র, সেটা কিন্তু এখন পর্যন্ত যায়নি। ফলে আমরা মনে করি
হাসিনা গভর্নমেন্ট যাওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা সে কিছুদিন নিজেকে গুটিয়ে নিয়েছে মাত্র, কিন্তু তার যে সংহত হওয়া, তার যে সে আক্রমণটা সারানোর জন্য সে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ফলে আমরা যদি মনে করি যে একটা ভবন ভেঙে বা এইরকম একটা কোনো কিছু করে আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করব, তাহলে এটার মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদটা আছে কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে। ফলে আজকের দিনে যদি আমি ফ্যাসিবাদকে মোকাবেলা করতে চাই, তাহলে পুঁজিবাদী যে ব্যবস্থা এবং তার পরিপূরক যে শাসনতন্ত্র, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা যা কিছু আছে, সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আমাকে অবশ্যই এখানে লড়তে হবে। বুঝতে পেরেছি। সালমান সিদ্দিকী, আপনার কাছে আবার আসবো আমরা, আপনার কাছে আবারও আসবো। সালেউদ্দিন সিফাত, আমি নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসবো। সালেউদ্দিন সিফাতের কাছে একই প্রশ্নটা রাখতে চাই। আজকে আপনারা একটা বিবৃতি দিয়েছেন, সেখানে বলেছেন যে শেখ হাসিনার উস্কানিমূলক এবং বিদ্বেষপরায়ণ বক্তব্য জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশই হচ্ছে ধানমন্ডির এই 32 নম্বর ভেঙে ফেলা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সাধারণ মানুষজনের এই যে ক্ষোভটা, এই ক্ষোভটা কিছুটা হলেও প্রশমিত হবে। এই ন্যায় বিচার কবে এবং কিভাবে আসলে হবে, যেটি সালমান সিদ্দিকী বলছিলেন যে ফ্যাসিবাদের যেই ব্যবস্থাগুলো তিনি কথাগুলো বলছিলেন, যে আমি তো প্রথম থেকেই বলে আসছি যে আমাদের এক দফা ভেরি ইউনিক। সাধারণত ইতিপূর্বে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সেসব গণ অভ্যুত্থানের এক দফা ছিল এই অমুক তুই কবে যাবি, অমুক তুই গদি ছাড়। কিন্তু এই অভ্যুত্থানের এক দফা কিন্তু অত্যন্ত ইউনিক একটা এক দফা ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অর্থাৎ ফ্যাসিবাদ কেবলমাত্র, আই এগ্রি উইথ সালমান সিদ্দিকী, যে ফ্যাসিবাদী আসলে কেবলমাত্র যে একটা দলের মাঝে, একটা ব্যক্তির মাঝে আছে, ব্যাপারটা এরকম না, এটা একটা রাষ্ট্র কাঠামোর মাঝে আছে। তবে আমি আর একটু আগ বাড়িয়ে বলতে চাই, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে ফ্যাসিবাদ আনয়নে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। আওয়ামী লীগে বেসিক্যালি এই কাজটা করেছে। এখন আমরা আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু আমাদের এখানে আরেকটা কথা আসা উচিত, সেটা হচ্ছে যেই সকল মতাদর্শ, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক বয়ান, চিহ্ন, সিম্বল আওয়ামী লীগকে এই ধরনের ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে, আবার বাকশালের দিকে নিয়ে যেতে লিড করেছিল, আমাদের কিন্তু সেগুলোরও বিলোপ চাইতে হবে। সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় পরিসরে রাখা যাবে না। আর যে বিষয়টা নিয়ে আলাপ করছিলেন, এটিকে আসলে অনেকে মব হিসেবে দেখাতে চাচ্ছে। আই ডু নট এগ্রি উইথ দ্যাম। এটা আসলে একটা, আমি বলবো যে জনগণের একটা প্রতিবাদ ছিল, জনগণের একটা প্রতিরোধ ছিল। এর কয়েকটি কারণ আছে। একটি কারণ হচ্ছে আপনার শেখ হাসিনা প্রায় 2000 শহীদকে আমরা দেখি যে 2000 মানুষজন শহীদ হয়েছে, এরপর প্রায় 30,000 মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে। এত কিছুর পরেও একটা মহিলা সে আবার জনপরিসরে হাজির হওয়ার চেষ্টা করছে, অনলাইনে এসেছে এবং একটা সাইকোপ্যাথিক একটা বক্তব্য দিয়েছে। সে আবু সাইদের একই বক্তব্যই তিনি দিয়েছেন এবং সাইকোপ্যাথিক বলতে সে বারবার বলছে যে ওটা এআই দিয়ে বানানো কিনা, কিংবা হচ্ছে মুগ্ধকে কারাগুলি করেছে, সেম বুলশিট কথাবার্তা তিনি বারবার বলেছেন। ফলে এই যে সাইকোপ্যাথিক বক্তব্য, এগুলো কিন্তু জনতাকে অ্যাগ্রেভেট করেছে। কেন? কারণটা হচ্ছে আবার দেখতে পাবেন বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন নেতারা যারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, তারা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমনকি ছাত্রদল সহ আরো অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত পক্ষ আছে, তাদেরকে বারবার অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছে এবং নারীদেরকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিচ্ছে, অ্যাসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। এই যখন অবস্থা, তাদের মনের মাঝে কোনো রকম রিমোর্স নাই, অনুশোচনা নাই, অনুতাপ নাই। আমরা তাদের রিকনসিলিয়েশনের কথা তো বলা তো অনেক দূর কি বাত, আগে তো প্রথমে তাদের বিচারের কথা বলতে হবে, তাদের নিজেদের মনে তো এই অনুতপ্তা আসতে হবে। তাদের মনে তো অনুতপ্ত অনুশোচনার কোনো চিহ্ন নেই। ফলে এগুলো কিন্তু জনতাকে বারবার অ্যাগ্রেভেট করছে, তাদেরকে ক্ষুব্ধ করছে। আবার একটা বিচারহীনতার একটা ব্যাপার আপনার দেখা যায়। আমরা লয়ার স্টুডেন্টরা বলি যে একটা হচ্ছে আপনি শুধু জাস্টিস কায়েম করলে হবে না, জাস্টিসটা আসলে দৃশ্যমান হইতে হবে। বিচার যে হচ্ছে এটা একটা দৃশ্যমানতা লাগবে। আসলে বিচার যে হচ্ছে এটা তো একটা দৃশ্যমানতা নাই। আপনার এই বছরের শুরুতেই তো উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তাকে গ্রেপ্তার করা হলো, সে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। ফলে এই যে রাষ্ট্রের মাঝে, রাষ্ট্রের সরকার এরা কিন্তু আসলে ওয়ার্ক করছে না, ফাংশনাল হচ্ছে না। সরকার চেষ্টা করছে, সরকারের সদিচ্ছা আছে বলে আমি মনে করি গণ অভ্যুত্থানের সরকার, কিন্তু রাষ্ট্রের অন্যান্য যারা অ্যাপারেটাস গুলো আছে এগুলো কিন্তু ফাংশনাল হওয়ার চেষ্টা করছে না। ফলে এগুলো জনতার মাঝে এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে এবং সেটারই কিন্তু আমরা একটা বহিঃপ্রকাশ করেছি। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, জনতার এই যে লড়াই, মানুষের এই যে ক্ষোভ, সেটাকে পলিটিক্যালি সেটাকে ডিকটেট করা, অর্থাৎ তাদেরকে একটা রাজনৈতিক পথের দিশা দিতে হবে। আমরা আসলে অনন্তকাল ধরে এরকম শুধু ভাঙার মধ্য দিয়ে যেতে পারি না, আমাদের এখন গড়ার দিকে যাইতে হবে, একটা মানে রাজনৈতিক একটা পথের দিশা দিতে হবে। আর বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে এটা বোঝা যে আসলে জনতা কেন ক্ষুব্ধ হলো, জনতা কেন ক্ষোভের শিকার হলো। এটা না করে তারা যদি কেবলমাত্র খালি মব কালচার, মব জাস্টিস এগুলো বলে বলে এই ধরনের ইস্যুকে ডিল করতে চায়, তাহলে তারা জনতাকে বুঝতে পারবে না, জনতা কেন ক্ষুব্ধ হচ্ছে সেটাকে তারা বুঝতে পারবে না। তাই আমি মনে করি এই ইস্যুগুলোকে এভাবে ডিল করা উচিত। আপনি
দেখে থাকবেন যে ইভেন আজকেও সাবেক যে পুলিশ কর্মকর্তা ছিল বেনজির, আইজিপি ছিলেন, উনি পর্যন্ত একটা ওনার গোপন ষড়যন্ত্রের একটা অডিও ক্লিপ কিন্তু আমরা ফেসবুকে সব জায়গায় কিন্তু হচ্ছে। ফলে আমাদের এখন যেটা করতে হবে, আমরা তো বিচার চাচ্ছি, একটা হচ্ছে আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি, এট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে এবং রাষ্ট্রের মাঝে যে সকল ফ্যাসিবাদী মতাদর্শ, বয়ান, চিহ্ন, সিম্বল আছে সেগুলো কিন্তু আবার রাখা যাবে না। এবং থার্ড, কিছু জায়গায় সরকারকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। যেমন এই যে স্বরাষ্ট্রে যেখানে পুলিশ কাজ করছে না, ওয়ার্ক করছে না, কিংবা যেখানে আমলারা হয়তো স্ট্রাইক করে বসে আছে, কাজ করছে না, হ্যাঁ, এইসব জায়গায় তাকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। জনতা যেহেতু রাস্তায় আছে, ছাত্র জনতা কিন্তু আবার রাস্তায় নেমে ঘোষণা করছে যে তারা 5ই আগস্টে যেরকম রাস্তায় নামতে পেরেছিল, এখন তারা আবার রাস্তায় নামতে পারবে। সুতরাং গণঅভ্যুত্থানে যে সরকার আছে তাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের পেছনে একটা বিশাল জনগোষ্ঠী। গতকাল যে এই যে আপনার ক্ষুব্ধতা, মানুষের বহিঃপ্রকাশ দেখলাম ক্ষুব্ধতার, সেখানে যে কেবলমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির, আমরা হয়তো কেউ হয়তো প্রাতিষ্ঠানিকভাবে ছিল না, কিন্তু এরা তো ছিল, এবং সেখানে আপনি এগ্রি করবেন, নাসির ভাই এগ্রি করবেন, সেখানে ছাত্র দলের কিছু অংশ ছিল, সেখানে আবার বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও ছিল। ফলে এখানে ছাত্র জনতার একটা ক্ষোভ এবং বহিঃপ্রকাশ ঘটেছে, এটা ট্রু। ফলে অভ্যুত্থানের সরকারকে এটা মাথায় রাখতে হবে যে তাদের জন্য রাস্তায় কিন্তু লোকজন আছে এবং তাদেরকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখতে হবে। তাদের পক্ষেও আছে, বিপক্ষেও আছে। ওকে, আমি নাসিরউদ্দিন নাসির আপনার কাছে একটু এবার আসতে চাই। এই অন্তর্বর্তী সময়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে গত 6 মাসে সরকার প্রধান যে জায়গাগুলোতে, যেমন খাদ্যদ্রব্যের দামের কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন সিফাত, এই বিষয়গুলো খুব একটা সফলতা দেখতে পায়নি বলে অনেকেই বলছেন, অনেকেই সাধারণ মানুষজন অভিযোগ করছেন। তো নির্বাচন কি তাড়াতাড়ি হয়ে গেলে এই সমস্যাগুলো সমাধান হবে বলে মনে করেন আপনি? দেখুন, আমরা যেটি মনে করছি এখানে জনাব সিফাতের বক্তব্য থেকে আমরা দুই একটা বিষয় একটু সামান্য রকম করে আমরা দ্বিমত প্রকাশ করছি। রাষ্ট্র, জনগণ, সরকার, এগুলো ধরুন রাষ্ট্র বাদ দিয়ে জনগণ এবং সরকারকে যদি আমরা ডিফাইন করি, তাহলে রাষ্ট্র বাদ দিয়ে, রাষ্ট্র ভূখণ্ড সার্বভৌমত্ব বাদ দিয়ে বাকি সব তো এখনকার যে সরকার রয়েছে সে সরকারকে সকল সমস্যার সমাধান করতে হবে, এটি একটি বিষয়। আর দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যেটি মনে করছি যে খুনি হাসিনা গত 6 মাস অতিবাহিত হওয়ার পরে গণমাধ্যমে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল যে বক্তব্য দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে হয়তো তিনি জনগণের নিকট চরম ক্ষমা প্রদর্শন করবেন অথবা তিনি ভুল শুধরে নিয়ে হয়তো বক্তব্য দিবেন। কিন্তু আমরা দেখেছি যে গত 15.5 বছর ধরে তিনি যে বক্তব্য দিতেন, জনগণকে শাসিয়ে এই করেছি সেই করেছি দেখিয়ে নেওয়ার, সেরকম বক্তব্য দিয়েছেন। তার পরিণতি হিসাবে আমরা গত কয়েকদিন ধরে যে অবস্থা দেখেছি। কিন্তু এর বাহিরে আমাদের যেটি মনে হচ্ছে যে সরকার গত 6 মাস অতিবাহিত হওয়ার পরও আইন শৃঙ্খলার যে একটি অবনতি হয়েছে বা এটি দিন দিন উন্নতি কোনোভাবে হচ্ছে না, এগুলো শক্ত হাতে দমন করতে হবে। এবং একই সাথে সরকারের মধ্যে বিশেষ করে যে প্যাসিবাজের দোষর রয়েছে তাদেরকে যে বদলি করা বা তাদেরকে অপসারণ করার যে যাবতীয় পদক্ষেপ আমরা কিন্তু একবারও দেখলাম না। 2014 সালে যারা বিনা ভোটে নির্বাচনের করেছে যে সকল জেলা প্রশাসকরা, তারা এখন সচিব পদে রয়েছে, এবং 2018 সালে যারা নিশিরাতে নির্বাচনের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে তারা এখন সচিব হিসাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছে। আমরা গত 6 মাসে তো এরকম একটি ঘটনাও দেখিনি যে এরকম একজন সচিব বা বড় ওনাকে অপসারণ করেছে, গ্রেপ্তার করেছে, এরকম যাবতীয় বিষয় দুই একটি বাদে আমরা কিন্তু এরকম একটি ঘটনা দেখিনি। বরং আমাদের যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে সরকার, এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, আমলা, পুলিশ, এর মধ্যে থেকে তারা তাদের যে নিজস্ব লোক বা তাদের পছন্দ মাফিক লোক আসলে সেভাবে পাচ্ছে না। বরং এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে যারা নিরপেক্ষভাবে কাজ করেছিল বা গত 15.5 বছর ধরে যারা বঞ্চিত ছিল প্রশাসনে, তাদেরকে মনে করছে যে তারা বিএনপির লোক, সেজন্য তাদেরকে বড় বড় পদে পদায়ন করছে না। সেজন্য তারা পূর্বের যারা দায়িত্ব পালন করেছে, যে সকল আওয়ামী লীগ আমলা বা আওয়ামী লীগের পুলিশ, তাদের উপর এক ধরনের আস্থা রেখেছে। সে আস্থা রাখতে গিয়ে বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখছি যে গত 6 মাসে প্রায় 123টি আমরা দেখেছি যে আন্দোলন হচ্ছে, প্রতিদিন আন্দোলন হচ্ছে, একদিনে 6-7টা আন্দোলন হচ্ছে। এই আন্দোলনগুলো আমরা চরমভাবে দেখতে পাচ্ছি। সুতরাং সরকার যাবতীয় পদক্ষেপ কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে নির্বাচনমুখী বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে, যে কোন কোন জায়গাটা নির্বাচনমুখী সংস্কার দরকার বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে? দেখুন, প্রথম থেকে যেটি মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অথবা নাগরিক কমিটি তারা এক ধরনের বয়ান হয়তো তৈরি করার চেষ্টা করছে যে সংস্কার এবং নির্বাচন দুইটি আলাদা পথ, অথবা বিএনপি যদি জনগণের সরকার ক্ষমতায় আসে তাহলে সংস্কারের যাবতীয় পদক্ষেপ বিএনপি আসলে হয়তো বন্ধ করে দিবে, এরকম এক ধরনের হাইপ কিন্তু তৈরি হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিকবার গণমাধ্যমে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এটি আমাদের সবার সরকার, এটি গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারকে সহযোগিতা করতে হবে, কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুতরাং আমরা মনে করছি যে সংস্কারের যাবতীয় যে পলিসি সেটি খুব দ্রুত সমাধান করা উচিত। আমাদের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো যেটি 15.5 বছর ধরে আওয়ামী লীগ রেজিমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে আমাদের নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা সহ যাবতীয় যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো, সেগুলোকে এক ধরনের ডেভেলপ করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করে সংস্কার তো চলছে, এটি তো চলমান থাকবে, তাহলে একটি জনগণের সরকার গঠন করতে যাবতীয় পদক্ষেপ সরকারকে দ্রুত করা উচিত এবং সরকারের কনসেন্ট্রেশনটা একটি জনগণের সরকারের গঠন করার যে তাগাদা সেই জায়গায় হওয়া উচিত বলে আমরা মনে করছি। কিন্তু সেই জায়গা থেকে সরকার মনে হচ্ছে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে। সরকার হচ্ছে যে বিষয়গুলো অনেক বেশি অপ্রাসঙ্গিক কথা বলা দরকার সেই বিষয়গুলোতে বেশি মনোযোগ দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির। আপনার কাছে আবারও আসবো। সালমান সিদ্দিকী, ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র ফ্রন্ট এবং যে গঠনতন্ত্রের কথা আপনারা বলছিলেন, সেই গঠনতন্ত্র যেটি বিদ্যমান এখন রয়েছে সেটি কি যথেষ্ট কিনা, বা যদি যথেষ্ট না থাকে ছাত্র ফ্রন্ট আসলে কি ধরনের সংস্কার চায়? প্রথমত ব্যাপার হচ্ছে যে মানে গঠনতন্ত্র অনুসারে আমি যদি ডাকসুটাকে ধরি, তাহলে এমন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, শুরুতে এটা বলে নেই, সেখানে ছাত্র সংসদ নির্বাচনে কোনো আইনই নেই। আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, সেখানে ছাত্র সংসদ নির্বাচনটা যে হবে তার কোনো আইন নেই। ফলে এই সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করতে গেলে শুরুতে আইনটা তৈরি করতে হবে, প্রথমত ব্যাপার। আমি যদি ডাকসুর কথা বলি, তাহলে আমি বলতে চাই এটা আমরা গত 19 সালে যখন নির্বাচন হয়েছিল তখনও কিছু আলোচনা করেছে, এবারও ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন ছাত্র সংগঠন আমরা কিছু সেখানে সংশোধনী আমরা দিয়েছি, সংস্কার প্রস্তাব আমরা করেছি। যেমন আমি যদি বলি, ধরুন ডাকসুর হচ্ছে আপনার পদাধিকার বলে যিনি উপাচার্য থাকবেন তিনি হবেন সভাপতি, ছাত্রদের মধ্য থেকে ভাইস প্রেসিডেন্ট এবং হচ্ছে জিএস হবে। এটা কিন্তু একসময় ছাত্রদের প্রত্যক্ষ ভোটেই এটা আপনার সভাপতি নির্বাচনের একটা বিষয় ছিল। ফলে আমরা এটা মনে করি যে ডাকসুর মতো প্রতিষ্ঠানে ছাত্রদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদটা থাকা উচিত, পদাধিকার বলে উপাচার্য নয়। একইভাবে হলগুলোতে যে আপনার সেখানে প্রভোস্ট যিনি থাকবেন তিনি পদাধিকার বলে সেটার প্রেসিডেন্ট হবেন হল সংসদের, আমরা মনে করি সেটা পরিবর্তন করা উচিত। একইভাবে যদি আপনারা দেখেন যে যিনি উপাচার্য থাকবেন, ফলাফল ঘোষণা হওয়ার পরে উপাচার্য যে ফলাফল ঘোষণা করবেন সেটাই প্রত্যেককে মেনে নিতে হবে, সেটা নিয়ে আপনি আইন আদালতে পর্যন্ত যেতে পারবেন না। তাহলে এই যে বিধানগুলো, সেই বিধানগুলো তো আসলে খুবই অগণতান্ত্রিক। ফলে এই রকম অনেকগুলো বিষয় কিন্তু এই ডাকসু নির্বাচনের গঠনতন্ত্রের মধ্যে আছে যেগুলো খুবই অগণতান্ত্রিক, ফলে সেগুলোর আমরা একটা সংস্কার চাই। আর একটা বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে গত 19 সালের নির্বাচনে আমরা দেখেছি যে হলগুলোতে যে ভোট হয়েছে, ফলে হলগুলো ছিল পুরো ছাত্রলীগের দখলে। ফলে সাধারণ ছাত্ররা যারা, তারা কিন্তু ভোটটা দিতে পারেনি, যারা হলের বাইরে বলতে হবে আমাদের, আমরা শেষ প্রান্তে রয়েছি, তারা ভোটটা দিতে পারেনি না। সেই ক্ষেত্রে আমরা যেটা চাই, অবিলম্বে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে একটা ছাত্র সংসদ নির্বাচন আইন নেই, সেখানে আইনটা চালু করা হোক। ডাকসু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করে নির্বাচনটা দেওয়া হোক। এর সঙ্গে আমি যে কথাটা বলতে চাই যে ভবিষ্যতে ছাত্র ফ্রন্ট কেমন রাজনীতি দেখতে চায় এই বাংলাদেশে? আমরা এই রাজনীতি দেখতে চাই যে বাংলাদেশে ছাত্ররা শিক্ষার অধিকার পাবে, নারীরা তাদের অধিকার পাবে, ঘরে বাইরে নিরাপদ পরিবেশ পাবে, বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণ তারা তাদের যে অধিকার সে অধিকারটা ফিরে পাবে, শ্রমিক কৃষক তাদের যেই অধিকার সে অধিকারটা পাবে, এবং আপামর যে জনগণ সাধারণ মানুষ তাদের পক্ষে রাজনীতিটা বাংলাদেশে তৈরি হবে। সেটা খুবই জরুরি ব্যাপার এবং তার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ সালমান সিদ্দিকী। আমরা সালাউদ্দিন সিফাত আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনছিলেন
এই বিষয়টাতে আপনার কোনো স্পেসিফিকলি এই বিষয়টা কোনো আনসার মানে কোনো বক্তব্য রয়েছে কিনা? সেখানে যাচ্ছি তার আগে আমি নাসির ভাইয়ের একটা কথার সাথে দ্বিমত করতে চাই যে উনি বলেছেন আমরা কেবলমাত্র সংস্কারকে বলছি, প্রাধান্য দিচ্ছি এবং সংস্কার বনাম নির্বাচন একটা ডাইকোটমি, একটা বাইনারি তৈরি করছি। আমরা আসলে মোটেও এটি করছি না, বরং আমরা বারবারই বলে আসছি সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে অবশ্যই একটা সময় এসে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। আর নির্বাচন কেন্দ্রিক আমাদের প্রস্তাবনা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ বা মাস কিন্তু বলা আসলে নির্বাচনের রোড ম্যাপ বলতে কি বোঝায়? নির্বাচন রোড ম্যাপ বলতে যদি আপনি সংজ্ঞায়িত করেন যে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে সেই দিকে আমাদের চলে যেতে হবে, ব্যাপারটা তো এরকম না। মানে রোড ম্যাপ বলতে আমি কি বুঝাই সেটা আগে কেউ যদি বলে যে রোড ম্যাপ দেওয়া হচ্ছে না, তাহলে রোড ম্যাপ ডিফাইন করতে হবে। আপনি একটা চিন্তা করে দেখেন যে নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনার আগে কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগ হয়েছে। ফলে এইটা তো আসলে দ্বৈত অবস্থা তৈরি করছে, একদিকে নির্বাচন কমিশনার আরেকদিকে নির্বাচন সংস্কার কমিশন। তার মানে এখানে একটা তোড়জোড় তো আছে নির্বাচন কেন্দ্রিক, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ফলে এই যে আমরা বারবার যে বলা হচ্ছে নির্বাচনের পথে যাওয়া হচ্ছে না, বরং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের নিয়োগের মধ্য দিয়ে ভোটের ট্রেনের যাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা বারবারই বলছি সংস্কার প্রক্রিয়ার একটা অংশ হিসেবে নির্বাচন আসে। আর একটা কথা যেটা স্পেসিফিকলি আপনি জানতে চাইলেন ছাত্র সংসদ বা এগুলোর বিষয়ে বা ছাত্রদের কি অবস্থা হবে ক্যাম্পাসগুলোতে, আমি একটা বিষয় খুবই স্পেসিফিকলি এবং মানে জোর দিয়ে বলছি, সেটা হচ্ছে আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আমাদের হলগুলো আছে সেখানে কোনো রকম গণরুম যাতে না থাকে, শিক্ষার্থীরা যাতে নিজেদের কষ্ট করতে না হয় আবাসন ব্যবস্থা নিয়ে, সেটার ব্যবস্থা করতে হবে। যে সরকারি ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় থাকুক, এবং যাতে গেস্ট রুম নির্যাতনের মতো যে সংস্কৃতি আমাদের ছাত্রলীগ যে দল দেখিয়ে গিয়েছে বাকশালী দলটি, সেটি যাতে আমাদের বাংলাদেশে আর কখনো কোনো শিক্ষার্থীর দেখতে না হয়। এখন ছাত্র রাজনীতি আমি চাই বা বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্র রাজনীতি থাকুক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকুক, কিন্তু ছাত্র রাজনীতির প্রতি ছাত্রদের যে একটা ভয় ভীতি সেটাকেও আমাদের ছাত্র রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে। ছাত্ররা কেন ভয় পায় ছাত্র রাজনীতিকে? কারণ সে যখন ছাত্র রাজনীতির পিকচার কল্পনা করে তখন সে দেখে যে কয়েকটা হুন্ডা নিয়ে তানভীর হাসান সৈকত শোডাউন দিয়ে যাচ্ছে, সে তখন দেখে কয়েকটা লাঠি অস্ত্র হাতে নিয়ে হুসাইন সাদ্দাম অ্যাটাক দিতে যাচ্ছে। ফলে তার মনের মধ্যে মানুষ পটে কিন্তু ছাত্র রাজনীতির একটা ডিফারেন্ট মানে একটা আকার চিন্তা পিকচার আছে। ফলে আমাদের আগামীতে যে সকল ছাত্র রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের তারা ছাত্রদের জন্য কাজ করবে, তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে এগোতে হবে, যাতে ছাত্রদেরকে হস্টাইল করা যাবে না, ছাত্রদেরকে ওইভাবেই ডিল করতে হবে যে আমরা একটা সুন্দর ভবিষ্যতের পথে দেখাবো, যেখানে কোনো গেস্ট রুম থাকবে না, যেখানে আমরা গণরুমের কোনো সংস্কৃতি আমরা দেখতে পাবো না, যেখানে কাউকে কোনো কিছু ট্যাগ দিয়ে তাকে নির্যাতন নিপীড়ন করা হবে না। আরেকটি ছোট্ট বিষয় যদি একটু জায়গাটা আসি, নির্বাচনের যে ইস্যুটাই, সেই জায়গাটা আপনারা একটা প্রস্তাবনা দিয়েছেন পাইলট প্রকল্প হিসেবে যে স্থানীয় সরকার নির্বাচন করে দেখা যেতে পারে, মানে এই বিষয়টা কি লাভ হবে আসলে? স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের কথা হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে আমরা যখন আপনি বলবে যে নির্বাচন আমরা কি চাই কিনা, আমরা বলেছি আমরা নির্বাচন চাই, তবে সেই নির্বাচনটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। কেন বলছি আমরা? কারণ রাষ্ট্রের গঠনতান্ত্রিক যে প্রক্রিয়া এবং সেখানে যে গলদগুলো আছে, কিছুক্ষণ আগে আমরা যেগুলো দেখালাম, সালমান সিদ্দিকী ভাইও বললেন যে রাষ্ট্রের মাঝে ফ্যাসিবাদী কিছু বীজ রয়ে গেছে, ফ্যাসিবাদী কিছু কলকবজা রয়ে গেছে, সেগুলোকে উৎখাত করার জন্য আমাদের গণপরিষদ নির্বাচন দিকে যেতে হবে। আর এখন নির্বাচনী ব্যবস্থাটা এখানে তো শুধুমাত্র পুলিশ জড়িত না, এখানে যে কিছুক্ষণ আগে নাসির ভাই বললেন যে এখানে ডিসিরা জড়িত থাকে, অনেক জায়গায় ইউনো ভোট ডাকাতির সাথে তো অনেকেই জড়িত ছিল। ফলে এগুলো কি ওয়ার্ক করছে কিনা সেটা একটা পাইলট প্রজেক্ট আকারে আমরা স্থানীয় সরকার যে কমিশনটি হয়েছে আমরা সেখানে আমাদের একটা প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি যে গণপরিষদ নির্বাচনের আগে কিংবা সামনের যে আমরা যদি সাধারণ যে নির্বাচন বলছি, জাতীয় নির্বাচনের আগেও এগুলো যদি আমরা পাইলট প্রজেক্ট আকারে পরিচালনা করে দেখতে পারি যে আসলে রাষ্ট্রের মাঝে সেই সুযোগ সুবিধার জায়গাটা আছে কিনা বা তারা একটা নিরপেক্ষ জায়গা থেকে এটা করতে পারবে কিনা, সেটা একটা পাইলট প্রজেক্ট আকারে দেখা যেতে পারে। অনেক ধন্যবাদ। আপনি কিছু অ্যাড করতে চান? না, আমরা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র দলের তারা এক ধরনের সংস্কার পলিসি সেটি বিশ্ববিদ্যালয়ের কাছে তারা জমা দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র দল চায় না, এটি কেন বা এটা কতটাখানি সত্য? না, এটি একদমই শতভাগ মিথ্যা। আমরা যেটি আপনাকে এখানে বলছি সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতি দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই, কিন্তু তার আগে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 2019 সালে আমরা সর্বশেষ যে ডাকসু নির্বাচন দেখেছি, সেখানে জাতীয় নির্বাচনের মতো আমরা ভোট ডাকাতি দেখেছি, মেয়েদের হলগুলোতে আগের রাতে ভোট দেখেছি, ছেলেদের প্রত্যেকটি হলে কৃত্রিম লাইন দেখেছি, তারপরে হচ্ছে ভয় ভীতি দেখিয়ে আবাসিক হলগুলোতে যেরকম নির্বাচন হয়েছিল সেরকম নির্বাচন আমরা দেখতে চাই না। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের
আমরা একটি কার্যকর একটি সংস্কার বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছি। এটি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে করা হয়নি, বরং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ছাত্র সংগঠনগুলো অতীতে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকে সংস্কারের বিষয়ে তাদের রূপরেখা প্রণয়ন করেছে। একেবারে শেষ পর্যন্ত আরেকটা বিষয় একটু যদি জানতে চাই যে তো বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে এবং বিভিন্নভাবেই আসলে এটা প্রকাশ হচ্ছে। এটি কেন হচ্ছে, কি মনে করেন আপনি? দেখুন, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় বৃহৎ ছাত্র সংগঠন। আমাদের কিছু নেতাকর্মীরা বিভিন্ন 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু ভুল ভ্রান্তি করছে, এটি আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের নেতাকর্মীরা যেই পরিমাণ ভুল ত্রুটি করছে তার বিপরীতে দুই একটি গণমাধ্যম সেটিকে অনেক বেশি বড় আকারে দেখানোর চেষ্টা করছে এবং বিশেষ করে কিছু কিছু ছাত্র সংগঠন, আমরা একদম নাম ধরে বলছি, ছাত্র শিবিরের বিভিন্ন গোপন পেজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রোপাগান্ডা তৈরি করছে। কিন্তু আমরা এটাই বলছি না যে আমাদের নেতাকর্মীরা ভুল করছে না, কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতাকর্মীদের ভুলের বিপরীতে আমরা আসলে শক্ত অবস্থান গ্রহণ করছি। সেটি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে না যে আমরা কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। এবং ইতিমধ্যে নেতাকর্মীদের ভুল ত্রুটির পরিমাণ একদম শূন্য কোঠায় নেমে এসেছে। আমরা বিশ্বাস করি যে নেতাকর্মীরা, আপনি যে এখন বলছেন গণমাধ্যম তো প্রকাশ হচ্ছে, সরাসরি লাইভ না সেটা হচ্ছে, কিন্তু আমরা যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, শোকজ বহিষ্কার, সেগুলো গণমাধ্যম অপেক্ষাকৃত কম ভাবে প্রচার করছে। আমরা দোষারোপ করছি না, কিন্তু প্রোপাগান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে 5ই আগস্ট পরবর্তী সময় এত বেশি প্রোপাগান্ডা তৈরি হয়েছে যেটি আপনাকে আসলে বোঝানো যাবে না। সুতরাং আমরা মনে করছি যে ভুল ত্রুটি যেরকম হচ্ছে তার বিপরীতে শক্ত অবস্থান গ্রহণ করছে। আমাদের দল শক্ত অবস্থান গ্রহণ করছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উনি আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান খুব শক্ত অবস্থানে রয়েছে শৃঙ্খলার বিষয়ে, জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ সালেউদ্দিন সিফাত, নাসিরউদ্দিন নাসির এবং সালমান সিদ্দিকী। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।